বড় বিশ্বাসঘাতক তো আলীবর্দী খানই ছিলেন, কারণ মানে তার তো প্রভু ছিল, মানে সে তো রীতিমতো তাকে স্যার মানে ওই ওই অবস্থা থেকে নিয়ে আসা হচ্ছে। তাদের তো আলীবর্দীর তো খুব ফ্যামিলি ট্রেডিশন ভালো ছিল না, সে তার পূর্বপুরুষ আবদার খানায় কাজ করছে। বাবা মুঘলদের দরবারে একদমই মদ ঢালার কাজ, হ্যাঁ, আবদার খানা মানে ওই জল ডিপার্টমেন্টে চাকরি করছেন, সেখানে তাদের ফ্যামিলি থেকে একটা মানুষকে এই পজিশনে নিয়ে আসা হলো, অথচ তিনি কি করলেন সরফরাজ খানের সঙ্গে? বেশ কিছু লেখা ইদানিং খুব জনপ্রিয়, মানে সোশ্যাল মিডিয়াতেই হচ্ছে, বইয়ে এইসব লেখা আসে না, যে পলাশির যুদ্ধের ষড়যন্ত্রকারীদের মর্মান্তিক পরিণতি। আমাকেও অনেকে রিকোয়েস্ট করে যে আপনি এইসব বিষয়ে লিখুন, কারণ তাদের পরিণতি খুব ভয়ঙ্কর হয়েছিল প্রত্যেকেই। আদৌ কি এই মানে এগুলো কি কোনো সত্যিকারই এরকম ধরনের কিছু হতে পারে, না কাকতালীয়? মানে এগুলো সত্যি বলছি, এগুলো খুব মুখরোচক গল্প আর কি। অনেকে শুনতে খারাপ লাগবে, কারণ এগুলো খুব ওই সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরে। কিছু কিছু ক্ষেত্রে কাকতালীয় হতে পারে, যেমন কুষ্ঠরোগ, মির্জাফর, সেটা তো হতেই পারে কোনো মানুষের রোগ, কিন্তু সবার যে ওই মজার মির্জাফর মারা গেল, জগৎ শেঠকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, ক্লাইভ নিজের গলা কেটে মারা গেলেন, এইভাবে পরপর এগুলো ওই বিশ্বাসঘাতকতা করেছিল বলে। এই বিশ্বাসঘাতকতার কনসেপ্টটাই তো খুব অদ্ভুত, মানে অপঘাতে মৃত্যু বা অস্বাভাবিক মৃত্যু, তার জন্য এইভাবে একটা কারণকে দর্শানো হয়। হ্যাঁ, কিন্তু যদি অপঘাতে বা অস্বাভাবিক মৃত্যু, তাহলে তো অনেকেরই হয়েছে। খোদ সিরাজউদ্দৌলারই তো হয়েছে, একদমই তো স্বাভাবিক মৃত্যু না। তার কন্যা উম্মে জোহরা, তারও স্বাভাবিক মৃত্যু না। মা আমিনা বেগম, তারও স্বাভাবিক মৃত্যু না। সিরাজের বাবারও স্বাভাবিক মৃত্যু না। সিরাজের বাবার সাথে মানে আফগানরা একদম দুকুচি করে মেরে দিয়েছিল তাকে, সেটাও স্বাভাবিক না। এরা কি অপরাধ করেছিল? ফলে সেই সময়টা যদি আমরা যাই, আসলে সেই সময়ের যে ঘটনা পরম্পরা বা পরিবেশ পরিস্থিতি, সেগুলো তখন এরকমভাবে হচ্ছে, অনেক কিছুই হতো। কলেরায় মৃত্যু হয়ে যাচ্ছে, হ্যাঁ, বসন্ততে মৃত্যু হয়ে যাচ্ছে অল্প বয়সে, বা সামান্য জ্বরে মৃত্যু হয়ে যাচ্ছে। এবং নবাব বংশের কথা যদি আমরা একদম প্রথম থেকে শুরু করি, নবাবদের মৃত্যুর কথা, খুব কম নবাবই পাবো আমরা যে দীর্ঘদিন বেঁচে ছিলেন, অনেক আয়ু, এবং তাদের মৃত্যু তো অপমৃত্যুই বলতে পারি আমরা সবগুলোই। মুর্শিদ কুলি খাঁ এবং আমাদের আলীবর্দী খান, এরা অনেকটা সময় কাটিয়েছে। আর এদিকে আমাদের ওয়াসিফ আলী মির্জা, পরবর্তী হ্যাঁ, এরাই আর অনেকটা সময় কাটিয়েছে। আর তাছাড়া তো সেই অর্থে কেউই বেশি দিন বাঁচেনি বিভিন্ন কারণে। আর একটা মজার গল্প, যেমন হচ্ছে আজিমুন্নিসা বেগম, আজমতুন্নিসা বা জেবুন্নিসা বা এরকম কেউ কেউ তো তাকে দুজন মহিলা বানিয়ে দিয়েছে, কেউ কেউ একজন, নানা রকম। আমাদের মুর্শিদাবাদের খুব দুঃখের বিষয়, মানে এখানে এত পর্যটকরা আসে, মানুষ আসে, কিন্তু এখানে মানে খুব খারাপ লাগছে বলতে, কিন্তু যে সব থেকে বাজে ব্যাপার, এখানে টোটোওয়ালা, টাঙ্গাওয়ালা, হোটেলওয়ালা, চায়ের দোকানওয়ালা সবাই কিন্তু হিস্টোরিয়ান। মানে এবার কথা হচ্ছে যে যারা পর্যটকরা আসছে, খুব কম মানুষই ইতিহাস জানতে আসে, ইতিহাস দেখতে আসে সবাই, কিন্তু ইতিহাস জানতে খুব কম আসে। ফলে ওই একজন টাঙ্গাওয়ালা, সে হয়তো সেই ইতিহাস বলবে, ফলে সেই পর্যটকটা ভাবছে যে আমার যদি একটা গাইড নিই, তাহলে সেক্ষেত্রে আমার তো অনেক খরচ হয়ে যাবে, বরং 2 টাকা বা 10 টাকা, 20 টাকা বা 50 টাকা এক্সট্রা দিয়ে আমি টাঙ্গাওয়ালার কাছে ইতিহাস শুনে নিই। ফলে ওই রাস্তা গিয়ে দেখতে দেখতে হঠাৎ করে হিস্টোরিক্যাল কোনো জায়গায় থেমে দেখলাম টাঙ্গাওয়ালা তাদেরকে ইতিহাস বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছে। এইটা খুব প্যাথেটিক। আমি যাদের মানে দর্শক যারা দেখছেন, তাদের বলবো যে আপনারা পড়াশোনা করে আসুন, এবং আমার মনে হয় যে মুর্শিদাবাদের অথেন্টিক ইতিহাসের বই, মানে ওই বিভিন্ন স্থানকে কেন্দ্র করে মাসনদ অফ মুর্শিদাবাদ পড়িয়ে আসুন। তো আমার একটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল, আমরা একবার গাইড ট্রেনিং, মানে আমাদের কলেজে যে সমস্ত গাইডদের ট্রেনিং দিচ্ছিলাম, তো তাদের ফিল্ড ওয়ার্কে নিয়ে গেছি ওয়াসিফ মঞ্জিলের সামনে। তো হঠাৎ করে না মানে একজন ভদ্রলোক এলেন টাঙ্গাই করে, তার প্রচুর পর্যটক তার পেছনে টাঙ্গায় বসে আছে, থামলেন, থেমে বললেন যে এটা মুর্শিদ কুলি খান তার নাতি সিরাজউদ্দৌলাকে এই প্যালেসটা বানিয়ে দিয়েছিল। মানে কি বলবো, মানে আমাদের কিছু বলার ছিল না সেখানে। তো এরকমভাবে ইতিহাস মানে আমাদের সবার অলক্ষ্যে এরকমভাবে বিকৃত ইতিহাস চলছে মুর্শিদাবাদ জুড়ে। এবার এগুলোকে কি ঠিক করা যায় না? সরকার তো চেষ্টা করেছিল গাইডদের ট্রেনিং দিয়ে, অনেকেই ঠিকঠাক ইতিহাস বলছে, কিন্তু অনেকেই বলছে না। এবার যেমন হচ্ছে কলিজা খাকি বেগমের কথায় আমি আসি, কলিজা খাকি কেন বলছে, এর অনেকগুলো কারণ হতে পারে, এবং এখানে অনেক কিছু মানে ছড়িয়ে আছে যে কলিজা খেত বলে তাকে তার বাবা মুর্শিদ কুলি খান জীবন্ত মানে কবর দিয়েছে থেকে শুরু করে অনেক কিছুই।
আসলে ব্যাপারটা হচ্ছে যে এই কলিজা খাকি বেগম যাকে বলা হয় আজিমুন্নেসা, এটা তো তার সমাধিস্থল হিসেবে বেশি চেনে, কিন্তু এই যে স্থাপত্যটা সেটা একটা মসজিদ, আজিমনগর মসজিদ বলা হয় এটাকে। এবং এই মসজিদের ছবিও পাওয়া যায়, মানে একটা ছবি পাওয়া যায়, এটা ব্রিটিশ মিউজিয়ামে কিংবা ব্রিটিশ লাইব্রেরিতে, আমি মনে পড়ছে না, দেখেছি, ওখান থেকে নিয়েছিলাম। তো সেখানে নদীর ওপারে খুব সম্ভবত সেটা আমিনা বাজারের একটা ছবি, যেখানে লেখা আছে বাজার অ্যাট মুর্শিদাবাদ, 19 শতকের প্রথম দিকের ছবি। তো সেইখানে ওই অপোজিটে এই মসজিদটা দেখা যাচ্ছে পুরো। তো এটা একটা মসজিদ ছিল, কিন্তু এবার যেটা কথা হচ্ছে যে কলিজা খাকি কেন বলা হচ্ছে, এইখানে আমাদের দেখতে হবে যে সেই সময় ইউনানি ট্রিটমেন্ট, মানে চিকিৎসা ব্যবস্থা তো অনেকগুলো ভাগ ছিল, সেটা ইউনানি একসময় ছিল, তার আগে আয়ুর্বেদ ছিল, পরে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি। তো ইউনানি চিকিৎসা ব্যবস্থায় এই কলিজা বা মেটে আমরা যেটা বলি, কলিজার একটা বা মেটে, এটা একটা আয়রনের একটা ভালো সোর্স, ফলে রক্ত স্বল্পতায় এইটা অনেক ইউনানি ট্রিটমেন্টে ইউনানি ডাক্তাররা সাজেস্ট করে, এখনকার ডাক্তাররাও সাজেস্ট করে। ফলে সেইটা হতে পারে যে তার কোনো রোগ ছিল হয়তো, বা রক্ত স্বল্পতায় ভুগছিলেন বা কিছু, যাতে বা কোনো অন্য অসুখ, যাতে ইউনানি ট্রিটমেন্টে তৎকালীন সময়ের যেটাতে এটা খেতে বলা হয়েছিল, ফলে তার থেকে একটা নামকরণ হতে পারে। আর একটা যেটা কথা, যে আজকে আমি নবাব সাহেবের কাছে গেছিলাম, প্রেজেন্ট নবাব বাহাদুর আব্বাস আলী মির্জা সাহেব, তিনি বলছিলেন যে এই ভদ্রমহিলার নাম আজিমুন্নেসার নাম, ডাক নাম ছিল জিগরি বেগম। ফলে জিগরি মানে কলিজা, সেই কলিজা থেকেও কিন্তু তার নামে এই বিকৃতি হতে পারে। এবার তো আপনাদের মনে হতে পারে যে বিকৃতি কেন হচ্ছে, কি দরকার বিকৃতি করার, যদি কিছু নাই হবে। প্রথম বিকৃতি জবাব হচ্ছে যে মুর্শিদ কুলি খানের যে মানে আপনি যদি দেখেন যে এখানে বলা হয় যে মুর্শিদ কুলি খান তার মেয়ের এই মানে অপকৃতির জন্য তাকে জীবন্ত কবর দিয়েছিল, ভাবতো না। কিন্তু আমরা যখন পরে দেখছি যে মুর্শিদ কুলি খান এক্স্যাক্টলি আরেনি 34, তাহলে কি করে হয় এটা? তখন ওটা চলে গেল তার জামাই সুজাউদ্দিনের ঘাটে চলে গেল দোষ। এবং খুব ইন্টারেস্টিং বিষয় যে মুর্শিদ কুলি খানের যে এই যে বলা হয় যে কাটরা মসজিদে মুর্শিদ কুলি খান নাকি তিনি খুব পাপ করেছিলেন, এবং তার পাপ মোছার জন্য সে মানে ওই নামাজিদের পায়ের ধুলো চাইছেন বলে তার সিঁড়ির নিচে কবর বলা হয়, ম্যাক্সিমাম বলে ফ্যামিলি ট্র্যাডিশন। এবং সেটা তো ভীষণ তার একটা হাম্বলনেস, যে আমি কতটা বিনয়ী যে আমি নিজের মানে কবরটা আমি সিঁড়ির নিচে রাখছি, যে মানুষগুলো আল্লাহর মানে প্রার্থনা, আল্লাহকে সেজদা করতে আসছে, তাদের পায়ের ধুলো, সেই পুণ্যবানদের পায়ের ধুলো যেন আমি পাই, সেটা তো তার হাম্বলনেস। এবার সেটাকে নিয়ে যদি কেউ মিসইউজ করে, ভুলভাল ব্যাখ্যা করে, তাহলে তখন মুশকিল। যেটা হয়েছে যে ফার্সি ভাষা থেকে যখন ইংলিশে হোক বা অন্য ভাষায় অনুবাদ হয়েছে, তখন কিন্তু, কারণ আমরা তো সবাই ফার্সি ভাষাটা পড়তে পারছি না, তখন কিছু ভুল অনুবাদও হয়েছে। যেমন সিরাজুল মুতাক্ষরিনের যখন প্রথম অনুবাদ হয়েছিল, তখন সরাসরি বাংলায় আসেনি। যখন হাজি মুস্তাফা যখন ওটাকে ইংলিশে ট্রান্সলেট করলেন, তখন উনি আজিমুন্নিসাকে তিনি যখন গিরিয়ার যুদ্ধ 1740 যখন গিরিয়ার যুদ্ধটা হলো, তখন কিন্তু আলীবর্দী যে ক্ষমা চেয়েছিলেন ফিরে এসে, সেটাকে উনি আজিমুন্নিসার কাছে ক্ষমা চেয়েছিলেন, লিখে ফেলেছিলেন। কিন্তু পরবর্তীকালে সরাসরি ফার্সি ভাষা থেকে যখন বাংলায় অনুবাদ হলো, তখন বিষয়টা পাল্টে গেল। অ্যাকচুয়ালি তখন 1734 আজিমুন্নিসা মারা যায়, এবং আলীবর্দী অ্যাকচুয়ালি ক্ষমা চেয়েছিলেন তার কন্যা যে নাসিফা খানুমের কাছে। তো মানে আজিমুন্নিসার কাছে, সরফরাজের বোনের কাছে ক্ষমা চেয়েছিলেন। তো এই অনুবাদেও কিন্তু কিছুটা গোলমাল হয়েছিল। এবং আরেকটা ব্যাপার এখানে লক্ষ্য করতে হবে যে আমি যখন দেখছি পট পরিবর্তনের একটা ব্যাপার থাকছে। আজিমুন্নিসা বেগম এমন একটা বেগম যিনি মুর্শিদ কুলি খানের মেয়ে, সুজাউদ্দিনের ওয়াইফ এবং সরফরাজ খানের মা। ফলে একটা মানুষ যিনি 3টে নবাবের সঙ্গে সম্পর্কযুক্ত। ফলে যখন তার পট পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে নাসিরি ডাইনেস্টি যখন চেঞ্জ হচ্ছে, আফসার ডাইনেস্টি আসছে, তখন একটা তো ওদের টেন্ডেন্সি থাকে যে আগের নবাবদেরকে বা আগের বংশধরকে দুর্নাম করা, তাদেরকে ভুলভাল বলা। তাহলে এটা প্রমাণিত হবে যে আগেরটা খারাপ ছিল, তোমার তার থেকে পরিত্রাণ দিয়েছি আমি, ফলে আমার যে অন্যায় করে সরফরাজকে ক্ষমতা থেকে সরালাম আমি, ফলে সেইতে চাপা দেওয়া যে তারা খারাপ ছিল, তাদেরকে খারাপ প্রমাণ করতে পারলে সবথেকে বড় কথা এস্টাবলিশ করতে পারবো। আলীবর্দীর ফ্যামিলি আজকে মুর্শিদাবাদের মসনদে এসেছিলেন, সেটাও আজিমুন্নিসার জন্য। একদম আজিমুন্নিসাই চেয়েছিলেন, নাহলে তো আমাদের সুজাউদ্দিনের আরেকজন ছেলে যে তাকি খা, মানে তাকি খা যদি ওদিকে ক্ষমতা পেয়ে যায়, তাহলে উনি পরবর্তী মুর্শিদাবাদ আক্রমণ করতে পারে। ওই জন্য তাকি খাকে আর দায়িত্ব না দিয়ে বললো যে আলীবর্দীকে দায়িত্ব দেওয়া। একদম কিন্তু আলটিমেট যেটা ভয় পেয়েছিলেন, সেটাই বড় বিশ্বাসঘাতক তো আলীবর্দী খানই ছিলেন।
কারণ মানে তার তো প্রভু ছিল, মানে সে তো রীতিমতো তাকে স্যার মানে ওই অবস্থা থেকে নিয়ে আসা হচ্ছে। তাদের তো আলিবর্দীর তো খুব ফ্যামিলি ট্র্যাডিশন ভালো ছিল না, সে তার পূর্বপুরুষ আবদারখানায় কাজ করছে। বাবা মুঘলদের দরবারে একদমই মদ ঢালার কাজ, হ্যাঁ, আবদারখানা মানে ওই জল ডিপার্টমেন্টে চাকরি করছেন, সেখানে তাদের ফ্যামিলি থেকে একটা মানুষকে এই পজিশনে নিয়ে আসা হলো, অথচ তিনি কি করলেন সরফরাজ খানের সঙ্গে, মানে রীতিমতো বংশ গৌরব ছিল না, যার ফলে মীর জাফর যখন জানতে পারলেন যে একটা খুব বড় বংশের সন্তান, একদম সেই কারণে মীর জাফরকে জামাই হিসাবে একদম 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 এবং সিরাজের বিয়েটাও উনি আমাদের এর সঙ্গে দিলেন, ইরাজ খানের কন্যা, ইরাজ খানের কন্যা মুদ্দাতুন্নেসার সঙ্গে দিলেন, কারণ ইরাজ খানের সঙ্গে মুঘল দরবারের একটা ভালো সম্পর্ক ছিল। একদম, হ্যাঁ, উনি বড় বড় বংশগুলোকে নিজের করার, একদম, কারণ নিজে যেহেতু ওই বড় বংশে ছিলেন না, ফলে তার একটা মোহ ছিল বড় বংশ। কিন্তু তিনি যেটা করলেন সেটা তো খুবই অন্যায় করলেন। তিনি তো ইচ্ছা করলে মানে তাকে মানে তিনি তো সেই পজিশনে থাকতে পারতেন, কিন্তু তিনি প্রচণ্ড অন্যায় করলেন, অথচ তার গায়ে বিশ্বাসঘাতকতা লাগলো না, তার কারণ তিনি বর্গী আক্রমণ থেকে বাংলাকে রক্ষা করলেন, ফলে ওই ব্যাপারটা তার ঘুচে গেল সেখান থেকেই। বর্গী আক্রমণটা হয়েছিল তার ট্যাক্স না দেওয়ার জন্য। একদমই, বর্গীরা ট্যাক্স চাই, মুঘলরা দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, বলে তুমি বাংলা থেকে ট্যাক্স কালেকশন করো না। একদম, বর্গীদের তো অ্যাকচুয়ালি এখান থেকে বাংলা থেকে ট্যাক্সটা গেল না বলেই তো ওরা অ্যাটাক করলো, ওরা চৌতাদাই করতে চলে এলো। একদম একদম একদম। ফলে ওই এক মানে মানুষের যে ধারণা একচেটিয়া মীর জাফর বিশ্বাসঘাতক, এবার মীর জাফর বিশ্বাসঘাতক খুঁজতে গেলে দেখবে যে জগৎ সেটরা বেরিয়ে পড়ছে সেখান থেকে, ওই গর্ত থেকে। হ্যাঁ, মানে তোমার আমার এই যে কথোপকথন, হ্যাঁ, এটা যখনই ভিডিও আকারে আসবে প্রচুর গালিগালাজ, তখনই কিছু দর্শক আছেন গালিগালাজ করবে, আমি জানি সেটা, এরা মীর জাফরের বংশধর, এক্স্যাক্টলি সেটা বলবে এবং গালিগালাজ করবে, জানি, জেনেই বলছি, আমি জেনেই বলছি, গালিগালাজ খাবো জেনেই বলছি। কারণ আমি যারা গালিগালাজ করবেন তাদের বলে রাখছি যে একটু পড়াশোনা করে আসুন, একটু বই ফইগুলো পড়ুন, দেখবেন আপনাদেরও ভুল ধারণা ভেঙে যাবে। এটা ম্যাক্সিমাম বাংলাদেশিরা করে, আমি দেখেছি, মানে প্রচণ্ড আবেগ তাদের সিরাজের প্রতি। আমি বলবো ইতিহাস থাকবে। আমি আলিবর্দী বলছি না যে আলিবর্দী বিশ্বাসঘাতক ছিলেন না, আলিবর্দী বিশ্বাসঘাতক ছিলেন ডেফিনেটলি, কিন্তু তার যোগ্যতা নিয়ে কোনো কথা হচ্ছে না, তিনি যোগ্য ছিলেন, তিনি এই মানে সাহসী ছিলেন, যোগ্য ছিলেন। হ্যাঁ, ফলে যার যে কোয়ালিটি সেটা তো স্বীকার করতেই হবে। হ্যাঁ, সে যাই হোক, সেই সময়কার ধর্ম, সেই সময়কার নীতি তিনি মেনে চলেছেন। হ্যাঁ, সেই সময়ের পরিবেশ পরিস্থিতির সঙ্গে আজকের পরিবেশ পরিস্থিতি দিয়ে ব্যাখ্যা করলে হবে না সেটাকে। হ্যাঁ, ফলে আমরা সেটা করতে যাই যে আমরা এখনকার ভাবনায় আমরা তখনকার পরিস্থিতিকে বিচার করতে যাই, ফলে আমরা ঘেটে যাই সব কিছু। ফলে একটু পড়াশোনা করলে বা এই অথেন্টিক যে সমস্ত বইগুলো আছে, পুরোনো আমলের বইগুলো আছে, একটু পড়াশোনা করে নিজে চোখ কান খোলা রেখে পড়াশোনা করলে আমার মনে হয় যে অনেকেরই অনেক প্রশ্নের উত্তর নিজেরা পেয়ে যাবে। আচ্ছা, মুর্শিদাবাদের পরবর্তী নবাব যারা ছিলেন তাদের মধ্যে প্রায় 12-13 জন নবাবকে আমরা পেয়েছি, তো এদের মধ্যে তোমার ভালো লাগা নবাব কে আছে? আমার অনেকগুলো ভালো লাগার নবাব আছে, তার মধ্যে ওয়াসিফ আলী মির্জাকে আমার খুব ভালো লাগে। ওয়াসিফ আলী মির্জাকে এদের মধ্যে বলি, ওয়াসিফ আলী মির্জা তো নবাব বাহাদুরদের মধ্যে, ও আচ্ছা আচ্ছা, নবাব নাজিমের মধ্যে, আচ্ছা আচ্ছা, পরবর্তী নবাব নাজিমদের মধ্যে, আচ্ছা, পরবর্তী নবাব নাজিমদের মধ্যে আমার বাবর আলীকে খুব ভালো লাগে। বাবর আলী খান, মানে বেচারার পুরোটাই এত স্ট্রাগল দেখতে হয়েছে ভদ্রলোককে। মানে উনি নবাব হচ্ছেন, মুন্নি বেগম তো ওনাকে করবে না নবাব, উনি জোর করে জাফরাবাদ ফ্যামিলির হেল্প নিয়ে উনি মসনদে বসছেন। তারপরে তার আর্থিক সমস্যা, এবং আপনি দেখবেন কখনো পোর্ট্রেটে বাবর আলীর কিন্তু গায়ে কোনো গয়না নেই, ওই হাজারদুয়ারিতে বেশ কিছু দুটো ছবি আছে, একটাতে পোর্ট্রেট আছে, কিছু আছে সেটা পরের, কিন্তু প্রথম দিকে ফাঁকা। এবং উনি এত কষ্ট ভোগ করেছেন যে আমি বলছিলাম যে ব্রিটিশ অফিসার এসছেন, তাকে ওয়েলকাম জানাবে, সেই আতর তার নেই, তিনি তাকে আতর দিয়ে ওয়েলকাম জানাতে পারছেন না, উপঢৌকন দিতে পারছেন না। ফলে তার এবং মানে তার থাকার ঠিক মতো প্যালেস নেই। বৃষ্টি হচ্ছে 1801 সালে খুব সম্ভবত একবার প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আমার সালটা মনে পড়ছে না এক্স্যাক্ট, তবে ওই সময়ে আর কি বাবর আলীর। তো তিনি কি করলেন, তাকে মানে কেল্লা ছেড়ে শহরের অন্য জায়গায় উঠে যেতে হয়েছিল, অন্য বাড়িতে গিয়ে থাকতে হয়েছিল, কারণ এতই স্যাঁতসেঁতে হয়ে গেছিলো বৃষ্টিতে, তার প্যালেসের অবস্থা খারাপ, সে জল জমে গেছে, তো তাকে অন্য জায়গায় গিয়ে শহরের অন্যত্র গিয়ে থাকতে হচ্ছে। আমরা ওই বাজারে প্রচলিত বইগুলোতে পাই যে তিনি খুব ধনী নবাব ছিলেন, হাতির পিঠে চড়ে নাকি মুদ্রা ছেড়াতেন চারিদিকে। এগুলো গল্পই, মানে এগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। আমি যখন ওই বইটা করি সিরাজউদ্দৌলার পরে, তো আমার উদ্দেশ্য ছিল সেখানে যে নবাবদের ডিটেলস একটু চেষ্টা করব। তো আমি যখন ওই ফরমানগুলো পড়ছি, নবাবদের বিভিন্ন সেই সময়কার লেটার্সগুলো পড়ছি, যে গভর্নর জেনারেলের চিঠি কী পাঠাচ্ছে, এজেন্ট পড়াচ্ছে, পড়ে তাকে উপাধি দিচ্ছে, তখন পড়তে গিয়ে অনেক কিছুই আর কি তখন পেয়েছিলাম। তো ওনাকে আমার খুব ভালো লাগে, এবং ওনার জন্য খুব মানে কষ্টই হয় আর কি, যে একটা নবাব অথচ তিনি তার বৈভব দেখাতে পারছেন না।
এই একটা নবাব ছিলেন। আর আমাদের হুমায়ুন জাকে তো তিনি তো রঙিন নবাব ছিলেন। আমরা যদি মোহাম্মদ শাহ রঙ্গিলা বলি, আমাদের রঙ্গিলা নবাব তাহলে হুমায়ুন জাহ ছিলেন। হ্যাঁ, ফেরদৌন জাহও খুব অন্য ধরনের নবাব। তাহলে আজকে মুর্শিদাবাদের মেন আকর্ষণ যেটা কেন্দ্রবিন্দু, একদম হাজারদুয়ারি, একদমই একদমই। এবং উনি এত শৌখিন নবাব ছিলেন, উনি তার যে সমস্ত ব্রিটিশ বন্ধুরা ছিল তাদেরকে দিয়ে রীতিমতো তিনি পারফিউম আনাতেন। এবং ওনার যদি ছোটোবেলার কথা আপনি দেখেন, তো উনি যখন নবাব হচ্ছেন আর কি, মানে তার প্রচুর রেস্ট্রিকশন ছিল। তিনি এই করতে পারবেন না, সেই করতে পারবেন না, তার অভিভাবক দিয়ে দেওয়া হচ্ছে, তার টিচার ঠিক করে দেওয়া হচ্ছে। কিন্তু নবাবের কী হচ্ছে, নবাব ওইসবে আগ্রহী না, নবাব নিজের মতো স্বাধীন লাইফ লিড করবে। ইভেন এতটাই কড়াকড়ি ছিল যে নবাব যে ঘোড়ায় চড়বে তারও একটা পার্টিকুলার ডেট থাকতো, যে এই দিন নবাব ঘোড়ায় চড়বে। নবাবের কোনো রিলেটিভ যদি নবাবকে উপহার দেবে, তাও এজেন্টের পারমিশন নিতে হতো যে আমি উপহার দিতে পারবো তো, মানে এরকম টাইপের ব্যাপার ছিল। তো খুব রেস্ট্রিকশন, খুব চাপাচাপির মধ্যে উনি বড় হচ্ছেন। এবং ব্রিটিশরা ওই সময়টায়, ব্রিটিশরা কিন্তু তখন আস্তে আস্তে নবাবদের গলা টিপে ধরছে ওই সময়টায়, টেনশন কমাতে শুরু একদম। এবং তার আগে আমরা দেখছি মোবারকুদ্দৌলা থেকে তো কমিয়ে দিয়েছিল, অর্ধেক করে একদমই শেষ করে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু ফেরদৌন জাহ, হুমায়ুন জাহর আমল থেকে আস্তে আস্তে আরও ব্যাপারটা বাড়ছে, এবং ফেরদৌন জাহর আমল তো শেষই হয়ে যাচ্ছে ব্যাপারটা পুরো। তো ওই সময় আর আরেকটা যে নবাব, আমার ওই যেটা বলছিলাম আর কি, ফেরদৌন জাহর যেটা হলো, মানে এই ব্যাপারটা, মানে ফেরদৌন জাহ খুব রঙিন, ফেরদৌন জাহ খুব, বাবা ছিলেন ওই রকম রঙিন নবাব, তো ফেরদৌন জাহর ওই ব্যাপারটা ছিল না। কিন্তু উনি কী করতেন, ফেরদৌন জাহ সব মিলিয়ে মানে সবাইকে ভালো রাখতে চেষ্টা করতেন। এবং মানে ফেরদৌন জাহর প্রচুর মেয়ে সঙ্গ ছিল, মানে আমি জানি না এইভাবে বলাটা ঠিক হবে কিনা, মানে এটা পাচ্ছি এই যুগে সেটা স্বাভাবিক। হ্যাঁ, এবং একটা ব্যাপার আমি আমার বইতে উল্লেখ করেছি, মানে তিনি কিন্তু কখনো কারোর সাথে নোংরামি করছেন না, কারোর সাথে তিনি না 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 তার ভালো লাগছে, সে তো ওয়াজেদ আলী শাহও আছে, তারও খুব ভালো লাগতো, অনেক মেয়ে সঙ্গত আসছিল। এবং নবাবের যেটা ভালো দিক ছিল যে তার ভালো লাগছে, তাকে বিয়ে করছেন, তার সঙ্গে কিন্তু মানে খারাপ আচরণ করে তাকে ছেড়ে দিচ্ছে বা এসব কিছু না, কিন্তু না না একদমই না, তার যাকে ভালো লাগছে তাকে সম্মান দিচ্ছে, তাকে রেসপেক্ট জানিয়ে তাকে বিয়ে করছেন। এবং তার যে এতগুলো ওয়াইফ, এই যে 30 জন, এই 6 জন নিকা আর 24 জন মোতা বেগম, এর পেছনে একটা গল্প শুনেছিলাম নবাব পরিবারের। বললো সেই সময় ওই সত্যবিলোপ নীতি, তো ওই সত্যবিলোপ নীতিতে তার জন্য কেউ এমন ডিসেন্ডেন্ট যেন কম না হয়, তার জন্য নাকি তার মা তাকে প্রচুর বিয়ে দিয়েছিলেন। এটা কথাটা সত্যি জানি না, নবাব পরিবারে বিভিন্ন বলে। আর আরেকটা যেটা ইন্টারেস্টিং বিষয়, এই যে কবর, আমি বাকের আলী সাহেবের কাছে শুনছিলাম যে আমরা যে কবর যে জাফরাগঞ্জে যে কবর আছে 1100 কবর বলা হয়, তো ওরা তো বলে যে শাহী মকবরা, তো ওইখানে বলছে কবরের যে দারোগা থাকতো, মানে তখনকার তো মানে যে কোনো ডিপার্টমেন্ট, নবাবী ডিপার্টমেন্টের হেডে দারোগা থাকতো, তার অধীনে কর্মচারীরা। তো নিজামাত পরিবারের বলা হতো খামোশ খানা, নিস্তব্ধ ঘর, বা ওই পুরো এরিয়াটায়। তো ওই খামোশ খানা থেকে যখন ওই দারোগা আসতো কোনো কাজে কেল্লাই, তো ওনার নাকি কেউ মানে সামনাসামনি দাঁড়াতে ভয় পেত, সবাই কেউ দাঁড়াতে চাইতো না সামনাসামনি, কারণ উনি ওই খামোশ খানা থেকে আসছে, মানে মৃত্যুপুরী থেকে আসছেন উনি। ফলে সবাই ঘরে নাকি দরজা বন্ধ করে ঢুকে যেত ঘরের ভেতর, ওনাকে কেউ দেখতে চাইতো না, কারণ ওনাকে মানে একটা অশুভতার পরিচয়, একটা অশুভ কিছু একটা এরকম মনে করা হতো। এবং কেল্লাই যেটা হয়, নিজামাত পরিবারের আমি একটা গল্প শোনাই, সেটা হচ্ছে যে এই যে নবাব সাহেবের কথা বলছি, তার বোন আর কি, মানে হাসমুতুন্নিসা বেগম সাহেবের মেয়ে নাজমুন্নিসা বেগম। তো আমি ওনার সাথে, উনি রিসেন্ট মারা গেলেন কয়েক মাস আগে। তো আমার মানে গায়ে কাটা দেয় এখনও ভাবতে গেলে, মানে আমার কাছে ভয়েস রেকর্ডিং আছে, আমি বহুবার ওনার সঙ্গে দেখা করেছি, ওই বিশেষ করে দস্তরখানে মুর্শিদাবাদ যখন করি তখন ওই রান্নার রেসিপি নিয়ে। তো উনি না মানে ভীষণ রকম, মানে ওনার দারুণ গলা, মানে গলা শুনেই মনে হবে যে সেই রাজকীয় ঘরানার। তো আমি যখন প্রথম দেখা করতে যাই, মানে ওনার নাতি আমার স্টুডেন্ট ছিল আর কি, তো ওই সোর্সে আমি যাই, গিয়ে খুব সহজেই আর কি দেখা হয় ওনার সাথে। উনি শুরু করছেন যখন বললো যে আমার পূর্বপুরুষরা 3 রাজ্যের রাজা ছিল, এরকমভাবে শুরু করছে একদম সেই দারাজ গলায়। তো উনি বলছিলেন যে আমরা কখনো বাইরে বেরোয়নি, এই শহর, আমি আজকে ওনার তো প্রায় এই মানে 78 বয়স বা 80 হয়তো হয়ে গেছিলো জানি না, মানে 75 প্লাস এজ এরকম ছিল। তো উনি বলছেন যে এই শহর, আমি এতদিন ধরে শহরে আছি, শহর চিনি না কখনো, কারণ আমরা কেল্লার বাইরে যেতেই হয়নি কখনো, আমাদেরকে সব কিছু আমাদের তো কেল্লাতেই পেয়ে গেছি, আমরা যেতেই হয়নি। বলছে আমাদের বেরোনো বলতে আমরা বেরোতাম মহলসারা থেকে বেরোতাম শুধুমাত্র মহরমের সময়, আর ফুপিকে ঘর জানে কে লিয়ে, মানে ফুপুর বাড়ি মানে পিসির বাড়ি যাওয়ার জন্য বেরোতাম, আর ওই মজলিসে যাওয়ার জন্য বেরোতাম। তো
তো উনি বলছিলেন একটা গল্প, যে ওনার বৈভব বলতে গিয়ে আর কি, যে সেই সময় যেটা হতো আর কি নিজামাত, আমি এটা আব্বাস আলী মির্জা সাহেব বা ছোট নবাবের কাছে শুনেছি, যে ওনাদের ফ্যামিলিতে যেটা হতো যে কেল্লার বাইরে ওনাদেরকে বেরোতে দিত না। কারণ হচ্ছে যে ওই যে নবাবী শিষ্টাচার বা নবাবী তেহজিব সেটা নষ্ট হয়ে যাবে, বাইরের লোকের সাথে মিশলে সেটা ভুলে যাবে, ফলে তাদের ওই নিজামাত ফ্যামিলির মধ্যেই তাদের ওঠা বসা, বাইরে বেরোতেন না তারা। ফলে তাদের মধ্যে একটা আর ওই একটা রয়্যাল কালচার সেটা থাকতোই, বাইরে থেকে মিশতো না। তো একবার ওই ভদ্রমহিলার বাড়িতে এক কাজের মেয়ে ছিলেন, তার বাচ্চা মেয়ে ছিল, তার সঙ্গে খেলতেন এই নাজমুন্নিসা বেগম সাহেবা। তো তার ওই পায়ে মানে রূপোর তৈরি একটা নুপুর ছিল। তো খুবই ভালো ব্যাপার, উনি প্রচণ্ড আগ্রহী হলেন নুপুর, মানে চাঁদির নুপুর, মানে রূপোর নুপুর। তো বললেন আমারও লাগবে। তো তখন ওই কথা শুনে ওই নবাব ওয়াসিফ আলী মির্জার মেয়ে মানে হাসপাতুন্নিসা বেগম সাহেবা মেয়ের জন্য বহরমপুরে গিয়ে একটা সোনার নুপুর তৈরি করে নিয়ে গেলেন। তো তিনি নাকি বললেন যে আমি সোনা চাই না, আমি রূপোরই চাই। তো আবার সেটা ঘুরিয়ে দিয়ে এসে আবার রূপোর নেওয়া হয় আর কি। তারপরে একবার ওদের বৈভব নিয়ে আমি ওই ফিদিয়াতুল সৈয়দা ফিদিয়াতুল মৌলা আন্টি, যার কথা বলছিলাম আপনাকে, যে যিনি হাজারদুয়ারিতেই আর কি সংসার বেঁধেছিলেন এবং 8 বছর হাজারদুয়ারিতে সংসার করেছিলেন, তিনি নিজামাত, ভাবা যায়, হ্যাঁ মানে যিনি সংসার পেতেছেন এক্স্যাক্টলি, এবং ওনার হাজবেন্ড ছিলেন হাজারদুয়ারির স্পেশাল অফিসার। তো উনি বলছিলেন যে লর্ড কার্জন যে থালায় যে টেবিলে বসে খেয়েছেন আমি উনি সেই টেবিলে বসে খেয়েছেন। মানে তখন ওটা ওনার শ্বশুর বাড়ি, একদম একদম ওনার পুরো হাজারদুয়ারি চাবি ওনার কাছে, হাজারদুয়ারি শ্বশুর একদম একদম। নবাবরা যে খাটে কখনো কখনো ঘুমোতেন উপরে 3 তলায়, উনি সেই ঘরেও থেকেছেন। হ্যাঁ, নিচে ওই যেখানে মিউজিয়াম হয়নি না, যখন তিনি গভর্নর জেনারেল মুর্শিদাবাদে এলে যে ঘরে হাজারদুয়ারিতে থাকতেন উনি সেই ঘরে থেকেছেন। উনি বিয়ে হয়েছিল হাজারদুয়ারির স্পেশাল অফিসারের সাথে, এবং সেই সোর্সে উনি হাজারদুয়ারিতে উঠেছিলেন। এবং ওই নিজামাত পরিবারের মানুষরা ওনাকে মেম সাহেব বলতো। তো আমি ওই লিখেও ছিলাম ওনাকে নিয়ে হাজারদুয়ারির মেম সাহেব বলে। তো ওইখানে উনি বলছিলেন যে ওনাকে নিজামাত পরিবারের যারা মানুষ তারা ওনাকে নিজেদের বাড়ির বৌমা হিসাবে, কারণ হাজারদুয়ারিতে থাকতেন যেহেতু, তো ওই নিজামাত পরিবারের বৌমা হিসাবে তাকে ট্রিট করা হতো। এবং তার বিয়ের সমস্ত অনুষ্ঠান ইমামবাড়ায় হয়েছিল, ইমামবার খাওয়া দাওয়া সব ইমামবাড়ায়, মানে সেই রাজকীয় আয়োজন সব। উনি ওনাকে তখন ওই নিজামাত পরিবারের মানুষরা সব ডেকে ডেকে খাওয়াতেন। তো একবার কি হলো, উনি তখন ওই নবাব সাহেব আব্বাস আলী মির্জা সাহেবের যিনি মা হাসমাতুন্নিসা বেগম সাহেবা তিনি ছিলেন বেঁচে। তো উনি ওই ফিদিয়াতুল মৌলা আন্টি উনি কি করলেন, উনি মানে নিজের বাইক কন্ট্রোল করতে না পারে জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের সোনা দানা কেমন আছে, মানে আগ্রহী, যে নবাব ছিল এক সময়। তো উনি নাকি তখন বলেছিলেন যে আমার জানা নেই, মানে হাসমাতুন্নিসা বেগম সাহেব বলেছিলেন ওসব আমাদের হিসাব নেই, পায়ে যে তোড়াটা বা নুপুরটা পড়ি সেটাই 80 ভরির। মানে এখান থেকে বোঝা যায় তাদের বৈভব সে সময় কত ছিল আর কি। এবং মানে সেই ব্যাপার। এবং এই যে যার কথা বলছিলাম নাজমুন্নিসা বেগম সাহেবা, ওনার হাজব্যান্ড ছিলেন জানি মির্জা, নবাব জানি মির্জা, উনি এমএলএ হয়েছিলেন। উনি ছিলেন মিউজিকের এক্সপার্ট, আমি ওনার কাছে শোনা আর কি বিভিন্ন গল্প শুনতে গিয়ে। তো ওই মিউজিক এক্সপার্ট, এবং উনি নাকি এরকম ছিলেন যে ওই জল পড়ছে বা হাত থেকে পেনটা পড়ে গেল ওটা কোন সুরে পড়লো উনি বলে দিতে পারতেন আর কি। উনি খাওয়া দাওয়ার ব্যাপারে খুব এক্সপার্ট ছিলেন। তো ওই খেতে বসে কোনো খাবার, মাংস রান্না হয়েছে, মাংস খেতে বসে উনি বলে দিতে পারতেন এটা কোন কাঠ দিয়ে রান্না হয়েছে, এটা কোন জ্বালানি, কোন কাঠ। এবং নবাবরা কী করতো, মানে ওই মাংস রান্না বা দমপাক্ত পোলাও ওরা কিন্তু সেই সমস্ত ওগুলো ওই তেঁতুল কাঠে করতো, ধীরে 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 জলে, তাহলে স্বাদটা আরও বেশি হয়। তো নাজমুন্নিসা বেগম সাহেবের সাথে কথা বলতে গিয়ে উনি বললেন একটা মিঠা রুটি বা মিঠা পরাঠাও বলে। তো উনি বলছিলেন যে 2006 সালের কথা উনি বলছিলেন আমাকে, লাস্ট করেছিলেন সেই সময়। তো সেই মিঠা রুটি করতে গিয়ে ওনার প্রায় সেই সময় নাকি 6,000 না 4,000 টাকা খরচ হয়েছিল। এবং 14টা লেয়ার থাকতো সেই রুটিতে, প্রতিটা লেয়ারে ড্রাই ফ্রুটস বা কোনো ড্রাই মেওয়া, পেস্তা থেকে শুরু করে বিভিন্ন রকম 14টা লেয়ার, এক একটা লেয়ার এক এক রকম। তারপর সেটা একদম মাহি তাওয়াতে ঘিয়ে ভেজে তারপর সেটাকে জাফরান টাফরান দিয়ে মানে সিরাতে দিয়ে ওটাকে পরিবেশন করা হতো। তারপর মুরকা দমপাক্ত, মানে বিভিন্ন রকম খাবার। এইখানে একটা খুব মজার বিষয় বলি, নবাব পরিবারে শীতের সময় চলছে এখন ওই রাঙা আলু, যেটা আমরা বলি রাঙা আলু বা লাল আলু, ওটাকে কিন্তু এখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় আছে। এই রাঙা আলু যেটাকে বলি ওরা কিন্তু শাক আলু বলে, শাক আলু, মানে আমরা বাঙালিরা বলি না শাক আলু সাদা। এখানে একটা কথা বলে রাখি, নবাব পরিবার এটাকে সাকারখান্দ বলে। সাকারখান্দ কি আলু বা সাকারখান্দ কি ক্ষীর বলে, যেটা আমরা স্পেশাল ডিশ। সাকারখান্দ কেন, মানে এই শাক আলু কী করে এলো, এই শাক আলুটা সাকারখান্দ থেকে, সাকারখান্দের শাক,
এবার লোকাল মুসলিম কমিউনিটিরা ওই সাকার খান থেকে ওটাকে সাকল হিসেবে পরিচিত হয়ে গেছে ওদের কাছে। এবার সাদা আলু যেটা আছে সেই সাদা আলুটাকে আবার সেটাকেও শাক আলু বলে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে শঙ্খ আলু, শঙ্খের শাক, দেখতে একদম শঙ্খ আলু থেকে শাক আলু, আর এটা হচ্ছে সাকার খান থেকে শাক আলু। এবার এই আলুর একটা স্পেশাল ক্ষীর হয়। তো আমার শুনতাম, আমার ওই আলু খেতে খুব একটা ভালো লাগতো না। তো আমার মনে হয় যে শাক আলু তো বাড়িতে রীতিমতো খুব সিম্পল একটা রেসিপি, জাস্ট কিছুই না, মানে ওই আলুটাকে দুধে সেদ্ধ করে একটু গুড় দিয়ে, মানে এত টেস্টি হয়। মানে আমি ভাবলাম নবাবী, এবং শীতে ওই আলু হতো ওদের, ওই সাকার খানকে ক্ষীর খুব জনপ্রিয়, কবুলি বলে একটা পোলাও খুব জনপ্রিয় উনি করতেন। এই খাওয়া প্রসঙ্গে একটা লাস্ট কথা বলে আমি অন্য প্রসঙ্গে যাব, সেটা হচ্ছে এই কাজেম আলী মির্জা। আচ্ছা, দুটো প্রসঙ্গ বলবো কারণ এটা বলতে হবে, খুব ইন্টারেস্টিং আর কি, না বললে ভাল লাগবে না। তো কাজেম আলী মির্জা নাকি তখন এমএলএ হয়েছিল এবং একটা মন্ত্রী হয়েছিল সেই সময়, মোটামুটি 60s, ওই সময়টাই 60s-এ। তো তার দলে যে সমস্ত এমএলএ তারা বললো যে নবাব সাহেব, আপনি তো মন্ত্রী হয়েছেন, তো আমাদের কী ট্রিট দেবেন, পোলাও খাওয়ান, নবাবি শাহী পোলাও। তো নবাব সাহেব বললো ঠিক আছে, মানে নবাব সাহেবের ছেলে কাজেম আলী মির্জা, তো বললো ঠিক আছে এসো, তাই হবে। তো কলকাতা 85 স্ট্রিট, যে পার্ক স্ট্রিটে যে মুর্শিদাবাদ হাউস আছে, ওখানে রীতিমতো আয়োজন করা হয়েছে। তো বাবুর্চিকে পারমিশন দেওয়া ছিল যে কেউ বেশি দেবে না পোলাও, অল্প করে দেবে। তো অল্প করে দিতে গিয়ে তো এত টেস্টি পোলাও, অল্প করে খেতে স্বাভাবিকভাবেই চাইবে, চাওয়া হলো। তখন নাকি বললেন যে না, আর বেশি দেওয়া যাবে না পোলাও, এইটুকুই। তো তারা রীতিমতো, যারা এসছে এমএলএ, তারা তো রীতিমতো বিরক্ত যে এত ভালো টেস্টি পোলাও আবার এত অল্প করে দিচ্ছে, কী ব্যাপার, নবাব কি খুব কিপটে, মানে আমরা তো এরকম এক্সপেক্ট করিনি। তখন বাবুর্চি গিয়ে বলে, নবাব বললো ঠিক আছে, যে যা চাইছে দিয়ে দাও, সব দিয়ে দিয়েছে, পেট পুরে যা ভালো লেগেছে খেয়েছে। পরের দিন সকালে নাকি নবাবের কাছে ফোন আসে, মানে কাজেম আলী মির্জার কাছে ফোন আসে যে যারা যারা ইনভাইটেড হয়ে এসেছিল সবাই হসপিটালে ভর্তি, কারণ কারো হজম হয়নি ওই পোলাও। এই কাজেম আলী মির্জার আর একটা ঘটনা আছে, তখন এটা বোধহয় 60s-এর আমলে, আমরা ওই দস্তরখান মুর্শিদাবাদে রেখেছি গল্পটা। আমাদের এই ইসলামপুর যেতে দেখবেন, ওই দৌলতাবাদ থানার ভেতরে কলাডাঙ্গা, ঘোষপাড়া কলাডাঙ্গা, ওখানে মৈত্র বাড়ির খুব জমিদারি খুব বিখ্যাত ছিল, মৈত্র জমিদার। তো ওইখানে ওই জমিদার বাড়িতে কাজেম আলী মির্জা ভোটের প্রচারে এসছে। ওই জমিদার বাড়ির বৃন্দাবন মৈত্র আমাকে গল্পটা বলেছিলেন, সিনিয়র মেম্বার। তো তিনি বলছেন যে কাজেম আলী মির্জা এলেন, আমরা তো আর সব নবাবী বিরিয়ানি পারি না, তবু আমাদের বাড়িতে বিরিয়ানি করা হয়েছিল ওনার আপ্যায়নে। তো নবাব সাহেব কাজেম আলী মির্জা বলছে একটু বিরিয়ানি মুখে দিলেন আর খেলেন না। আর দৌলতাবাদ থেকে রসগোল্লা আনা হয়েছিল, ছানাবড়াটা খেয়েছিলেন, কিন্তু বিরিয়ানি মুখে দিয়ে আর খাননি। তো নবাবের খাওয়া দাওয়ার পর রীতিমতো একটু পান লাগবে, তো পান তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু নবাব কাজেম আলী মির্জা সাহেব, ওয়াসেফ আলী মির্জার ছেলে, বললেন কোনো পান খেলেন না। মানে আমি বললাম যে ঠিক আছে, ওরা সব তখন বলা হয়েছিল যে ঠিক আছে আমি পান দিচ্ছি, বলে না। ওখান থেকে আমাদের কেল্লা নিজামাত প্রায় ধরুন 26 কিলোমিটার হবে, 25-26 কিলোমিটার হবে। তো ওখান থেকে কাজেম আলী মির্জার পান আনার জন্য আবার জিপ পাঠানো হলো, জিপে করে মুর্শিদাবাদে কেল্লা এলো, কেল্লা থেকে নবাবের পান নিয়ে গিয়ে উনি আবার গেলেন ওই বাড়িতে, গিয়ে পান মুখে দিলেন, দিয়ে উনি ওখান থেকে বেরোলেন ভোটের প্রচারে। এটাই নবাবী আনা একদম। ফলে এরকম অজস্র গল্প আছে। এবং আর একটা গল্প বলি, এর গল্প ঠিক নয়, এটা অরিজিনাল ঘটনা।